বলছি, হাত দিচ্ছ কেন? বাল কাটতে গিয়ে ধন কেটে ফেলেছি। কি? বাল কাটতে গিয়ে ধন কেটে ফেলেছি। হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলার নাট্য জগতের কয়েকটি নিষিদ্ধ বা সমালোচনামূলক নাটক সম্পর্কে, যে নাটকগুলো মুক্তির পরপরই নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়, এমনকি ইউটিউব থেকে ডিলিট পর্যন্ত করা হয়েছিল কিছু নাটক। তো কি ছিল কারণ যার জন্য ইউটিউব থেকে ডিলিট করা হয় এই নাটকগুলো, আর কেনই বা সমালোচনার মুখে পড়তে হয় তাদেরকে, সে বিষয়ে জানার চেষ্টা করব আজকে আমাদের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। চলেন ছোট্ট একটা লাইক দিয়ে ইন্টারেস্টিং এই ভিডিওটা শুরু করে দেই। আচ্ছা পরিমণি, ওরা কি কেউ খেলতে পারে নাকি তোর আর আমার খেলাই খেলতে হবে? 40 মিনিট টাইম লে বুঝাইস না, তুই অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছিস, বুঝছিস নাই? 5 মিনিট পর তুই এমনি আউট হয়ে যাবি। সকাল হওয়ার আগে আমি চলে যাব। আজকের রাতটা আমাকে ভালোবাসতে দাও। তোমার বেডে আমাকে নিয়ে যাবো না? আর আপা এটাও কি আরন করতে হইবে? আমাদের প্রথমে আছে রূপান্তর। 2024 সালে রাফাত মজুমদার রিঙ্কুর পরিচালনায় মুক্তি পায় রূপান্তর নামে একটি নাটক, যেখানে ফারহান আহমেদ জোভান ও সামিরা খান মাহিকে দেখা যায় একসাথে। ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত রূপান্তর নাটকটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। মূলত ট্রান্সজেন্ডারদের সংস্কৃতি সমাজে ইতিবাচকভাবে প্রমোট করেছে বলে অভিযোগ আনে নেটিজনেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কটের ডাক ওঠে এবং শেষমেশ ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয়। অভিনেতা ফারহান আহমেদ জোবান এই ঘটনার জন্য তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়ে দুঃখ প্রকাশ জানান। আমার অভিনীত নাটক রূপান্তর, এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা, এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না, এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নাটকটির গল্প সম্পর্কে জানলে এখানে দেখানো হয়েছে সৌরভ নামের একজন আর্টিস্ট, যিনি তার শিল্পকলার মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছিলেন চারদিকে, কিন্তু তার মেয়েলি স্বভাবের কারণে নিজেকে এই সমাজের সকলের থেকে এক প্রকার আলাদা করে রাখতেন সবসময়। কিন্তু তার আঁকা পেন্টিং দেখে তাকে ভালোবেসে ফেলেন মাহি। এক পর্যায়ে দেওয়া হয় বিয়ের প্রস্তাব, কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ তিনি কোনোভাবেই কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন না কোনোদিনই। গল্পের শেষে রিভিল করা হয় যে হরমোনজনিত সমস্যার কারণে তিনি একজন ছেলের মতো দেখতে হলেও ভেতরে তিনি আসলে একজন মেয়ে। একজন ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়ার গল্পটি মূলত দেখানো হয়েছে রূপান্তর এই নাটকটিতে। গল্পে আহামরি কিছু না থাকলেও নিজের সবচাইতে সেরা পারফরমেন্স দিতে চেয়েছিলেন জোবান এই নাটকটিতে। রিলিজের পর শুরু বয়কট নয়, আইনি জটিলতায় পড়তে হয় নাটকটির স্পন্সর ওয়ালটন গ্রুপকেও। ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ডে কখনোই সম্পৃক্ত থাকবেন না, জানান ওয়ালটন গ্রুপ। নাটকটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করা হলেও এখনো বেশ কয়েকটি চ্যানেলে নাটকটি দেখা যাচ্ছে। আর নাটকগুলোর লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারে। দ্বিতীয় নম্বরে আছে ঘটনা সত্য। 2021 সালে মুক্তি পায় আরো একটি নাটক, ঘটনা সত্য। আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী অভিনয় করেছিলেন এই নাটকটিতে। মুক্তির পরপরই এক ভয়াবহ বিতর্কের জন্ম দেয় নাটকটি। নাটকটিতে দেখানো হয়েছে একটি মধ্যবিত্ত পরিবারের ড্রাইভার মুকুল ও কাজের মেয়ে বিলকিসের জীবনের গল্প। তারা প্রতিনিয়তই ছোটখাটো চুরি, কাজে ফাঁকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতারণা করে অর্থ উপার্জন করত। নাটকের শেষ দিকে দেখা যায় তাদের ঘরে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম হয়। তারা তখন নিজেদের পাপ বা অতীতের খারাপ কাজের শাস্তি হিসেবে সন্তানের এই অবস্থানকেই দায়ী করতে শুরু করেন। বাবা মায়ের পাপের শাস্তি হিসেবে সৃষ্টিকর্তার বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশু জন্ম দেয়। মূলত 5 সেকেন্ডের এই সংলাপের কারণে নিষিদ্ধ করা হয়েছিল নাটকটি। পাপের ফল মানুষ কোনোভাবেই এড়াতে পারে না। প্রত্যেককেই তার নিজ নিজ কৃতকর্মের ফল ভোগ করতে হয়, এটাই নিয়তি। বাংলাদেশের খুব নামকরা দুজন অ্যাক্টর এবং খুব জায়গা থেকে এরকম একটা নাটক যেখানে মেসেজ দেওয়া হচ্ছে যে আপনার কর্মফলের প্রেক্ষিতে আপনার এরকম একটা ডিসেবল চাইল্ড হয়েছে এবং এটা হচ্ছে আপনি আপনার পাপের শাস্তি। কামন, আমরা কোথায় আছি? এমনকি এই নাটকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। নাটক ঘটনা সত্য, সেখানে বার্তা দেয়া হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পিতামাতার পাপের ফসল। 23 জুলাই নাটকটি দেখার পরই অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও প্রযোজকের নামে থানায় মামলা করেন একজন বাবা। পরিচালক রুবেল হাসান, মেহজাবিন চৌধুরী ও আফরান নিশো আনুষ্ঠানিকভাবে এই ঘটনার জন্য ক্ষমা চান। ভবিষ্যতে এমন কোনো সামাজিক কাজে আরো সচেতনভাবে কাজ করবেন বলে জানান এই অভিনেতারা।
তৃতীয় নম্বরে আছে আয়েশা আদিত্য। ইউটিউব থেকে ব্যান করা হয় আয়েশা আদিত্য নামের একটি নাটক। 2008 সালে নেত্রকোনায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা তুলে ধরতে চেয়েছিলেন পরিচালক সজীব খান। প্রভাবশালী ঘরের মেয়ে আয়েশার সঙ্গে আদিত্য নামের হিন্দু সম্প্রদায়ের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আয়েশার পরিবার একসময় তাদের সম্পর্কের কথা জেনে যায়। এরপর এক সকালে নদীতে আদিত্যের মৃতদেহ পাওয়া যায়। এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক আয়েশা আদিত্য। অনেকের মতে এই নাটকের মাধ্যমে হিন্দু ছেলে ও মুসলিম মেয়ের প্রেমকে সাধারণ ও গ্রহণযোগ্য বলে উপস্থাপন করা হয়েছে। আবার অনেকে মন্তব্য করেছেন যে এই নাটকেই হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে। এর প্রেক্ষিতে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে ফেলা হয়েছে। সমালোচনার মুখে নির্মাতা ও অভিনেতা উভয়ে ক্ষমা চেয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নাটকটি ডিলিট করে দেওয়া হয়েছে। অভিনেতা পার্থ শেখ তার ফেসবুক পোস্টে বলেছেন, পেশাদার অভিনেতা হিসেবে চরিত্র ফুটিয়ে তোলায় তার মূল কাজ, কাউকে অসম্মান করা নয়। তবে তিনি স্বীকার করেছেন যে এই নাটকে অভিনয় করা তার জন্য সঠিক হয়নি এবং ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না সেটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। 4 নম্বরে আছে ব্যাচেলার পয়েন্ট। বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে থাকা একটি ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট। জনপ্রিয়তার পাশাপাশি বেশ কিছু কারণে সমালোচনার মুখে পড়তে হয় তাদেরকেও। নাটকের কয়েকটি পর্বের সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর সমালোচনা শুরু হয় এবং আপত্তির মুখে সেসব পর্ব ইউটিউব থেকে ডিলিট করতে বাধ্য হয় পরিচালক। কথা বলছি সিজন 4 এর প্রচারিত 74, 75 ও 76তম পর্বকে নিয়ে। মূলত পাশা ভাইয়ের একটি সংলাপের কারণে এত সমালোচনার সৃষ্টি হয়। পাশা ভাই ওরফে মাজরুক রাসেল জাকিরকে যৌনকর্মীর ছেলে বলে সম্বোধন করেন। এই সংলাপ নিয়ে শুরুতে আপত্তি জানান নেটিজনদের কেউ। তারপর পুরো নাটকে বিভিন্ন সংলাপে ব্যবহৃত গালি সামনে নিয়ে আসেন অনেকেই। সহবাস করে দেবো দেখলাম নেনে হুইদবেন ভাইয়া সার পোকা রাইতে বেলা আপনার মারে দিছে। সকালবেলা উঠে দেখবেন আপনার কেন হুলিয়ে জড়িয়ে দিয়েছে। এটা বাড়ি আলো এত 3-4টা সেক্সি ভাই আছে। আচ্ছা তুই বাদে তোর বাকি দুর্গা সেক্সি, তুই সেক্সি। এসব অশ্লীল সংলাপ সমাজে বিরূপ প্রভাব ফেলছে এই অভিযোগ করে নাটকটি বয়কটের ডাক দেয় তারা। আর তাতে নেটিজনদের বড় একটি অংশ সহমত পোষণ করেন। এইভাবে হাতটা তুলে ধরতে দিবে। তারপর কি বল না? এমনি চলে মেরে দিতে দিবে। এই নাটকে ব্যবহৃত বিভিন্ন গালি ও অশ্লীল শব্দ তরুণ প্রজন্মদের মধ্যে ট্রেন্ড হিসেবে ছড়িয়ে পড়ছে বলে মনে করে অনেকে। শেষমেশ ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলের 4র্থ সিজনের সমালোচিত পর্বগুলি মুছে ফেলতে বাধ্য হয়। ধ্রুব টিভি তাদের ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়ে বলেন, ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর সম্প্রতি প্রচারিত পর্বের কিছু সংলাপ নিয়ে সম্মানিত দর্শকবৃন্দ আপত্তি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা করেছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। সম্মানিত দর্শকদের প্রতি সম্মান রেখে আমরা ব্যাচেলার পয়েন্টের সিজন 4 এর প্রচারিত আপত্তিকর পর্বগুলি আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি। ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরো সতর্ক হব যেন আমাদের সমাজে এমন সংস্কৃতির ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। তারপর সমালোচিত পর্বগুলি সংশোধন করে পুনরায় আবার ইউটিউবে মুক্তি দেওয়া হয়। আবার সমালোচনার জেরে সিজন 5-এও ঘটে আরো একটি ঘটনা। ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর ট্রেইলার প্রকাশের পর বেশ কিছু সিন বা সংলাপ নিয়ে আবারও আলোচনায় আসেন নাটকটি। এমনকি সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই নাটকের কিছু দৃশ্য সংলাপকে অশ্লীল বলে দায়ী করেন এবং তিনি নির্মাতা কাজল আরফিন অমি এবং শিল্পী ও কলাকৌশলীদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান। ব্যাচেলর পয়েন্ট এখন সিজন 5 চলছে। অসংখ্য আপত্তিজনক অশালীন ডায়লগ সেখানে এই নাটকে আছে। সংলাপগুলোকে এই ক্লিপগুলো সরিয়ে নেবেন এবং ভবিষ্যতে বাকি পর্বগুলো প্রচারের ক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আইনি সকল জটিলতা শেষ করে আইনি বিধিনিষেধ মেনে রিলিজ করা হয় ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এবং বর্তমানে পুরনো সব ক্যারেক্টারকে ফিরিয়ে এনে একটি জমজমাট সিরিজ উপহার দিচ্ছেন নির্মাতা কাজল আরফিন অমি। সমালোচনার মুখে পড়ে কাজল আরফিন অমির আরও একটি নাটক ফিমেল 4।
নাটকটিকে ঘিরে 2024 সালে মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কটের ডাক ওঠে। মূলত নাটকটির মুক্তির ঠিক আগে কোকা-কোলার একটি বিতর্কিত বিজ্ঞাপনে অভিনয় করেন এই নাটকের অন্যতম প্রধান ও জনপ্রিয় অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা। 2024 সালের ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে যখন কোকা-কোলা বয়কটের ট্রেন্ড চলছিল, তখনই তারা দুইজন কোকা-কোলার এই বিজ্ঞাপনে অভিনয় করেন এবং তারা বোঝানোর চেষ্টা করেন যে কোকা-কোলার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। কোকা-কোলা খেলে মুসলিম দেশে কোনো ক্ষতি হবে না, এমনকি কোকা-কোলা খাওয়া অনেক ভালো একটা জিনিস। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। যেহেতু ফিমেল 4 নাটকের মূল অভিনয় শিল্পীরাই এই বিজ্ঞাপনে যুক্ত ছিলেন, তাই দর্শকরা পুরো ফিমেল 4 নাটকটি বর্জনের ডাক দেন। একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমরা সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব। আপনি যে কাউকেই বয়কট করতে পারেন, ডিরেক্টর বা ফিমেল 4-এর সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। বিতর্কের পাশাপাশি নাটকটির অশালীন ভাষা, অতিরিক্ত গালাগাল, মহল্লার কিশোর গ্যাং কালচার সহ সস্তা সুরসুরি বা অশ্লীলতার আশ্রয় নেওয়া হয়েছে বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তবে পরিচালক কাজল আরফিন অমি এক সাক্ষাৎকারে পরিষ্কার করেছিলেন যে এটি তিনি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য নির্মাণ করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে নিম্নমানের বা অশ্লীল কিছু নাটকে অভিনয় করার মাধ্যমে অনেক অভিনেতা সমালোচনার শিকার হন। যেমন মুশফিক আর ফারহান মোর দ্যান লাভ নামের একটি নাটকে আপত্তিকর কিছু দৃশ্যের জন্য ব্যাপক সমালোচনার শিকার হন। এছাড়াও তৌসিফ মাহমুদের এই নাটকটির কথা না বললেই নয়। এইভাবে কেউ কিস করে? ঠিক মতো তো করলাম। কিস করতে বলছি, হাত দিচ্ছ কেন? চড়ার শব্দ ফলাই দিব। আরেকবার হাত। একটা সময় সিয়াম আহমেদ কতটা নিম্নমানের একটি নাটকে কাজ করেছেন। ঢুকতে দাও। সকাল হওয়ার আগে আমি চলে যাব। আজকের রাতটা আমাকে ভালোবাসতে দাও। এছাড়াও বেশ কয়েকটি নাটকের ডায়লগ নিয়ে অনেক সমালোচনার শিকার হতে হয় তাদেরকে। দুধ দেখলে মাথা ঠিক থাকে না। ও এই জিনিস লইতে হলে যত টাকাই দেস তোর লস হবে না। ভালো করে দেখে নেবে। 5000 টাকা নিজের কি সানি লিওনি ভাবছো? আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।